সঙ্গীন প্রণয় শক্তি লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির ৩৪তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। আকাশে শুল্কপক্ষের মস্ত বড় চাঁদ উঠেছে। তার চারিপাশে তারকারাজির নির্ভীক অবস্থান। মিটিমিটি জ্বলন্ত তারকারাজি আর চাঁদের রূপলি আলোয় ভেসে যাচ্ছে নির্জন পাহাড়ি শহরতলির রাস্তাঘাট। ভোরের দিকে সেই যে এক পশলা ঝুম বৃষ্টি হলো, তারপর থেকেই আকাশ পরিষ্কার। রাতের আকাশে ভেজা তুলোর মতো উড়ো মেঘের আড়ালে ক্ষণে ক্ষণে গা ঢাকা দিচ্ছে শুল্কপক্ষের সুন্দরী চাঁদ। তাই জ্যোৎস্না রাতের নিয়ন আলো চাপিয়ে একটু একটু আলো ছায়া এসে খেলা করছে পর্দা সরিয়ে রাখা অত্যাধুনিক মাস্টার বেডরুমের আনাচে কানাচে। অরু আজ সন্ধ্যা হতে না হতেই রুমের সবকটা আলো নিভিয়ে পাড়ি দিয়েছে ঘুমের দেশে। যদিও বা কৃতিক মুখে অনেক কিছুই বলেছিল, তবে কার্যত অনলাইনে অরুর সব রকম প্রয়োজনীয় জিনিস অর্ডার করে দিয়েছে সে। কারণ আর যাই হোক, অরুকে কোনোরূপ অস্বস্তিতে দেখতে চায় না কৃতিক, তাও ওর নিজের বাড়িতে বসে। এই যেমন আজ সারাদিন অরুর ভীষণ মন খারাপ ছিল। কৃতিকের ভয়ে বেচারি বলতেও পারছিল না যে ও আপা আর মাকে মিস করছে। দুদিন ধরে অরু নেই। তারা কি করছে, কেমন আছে, আদৌ অরুকে খুঁজছে কিনা, সব কিছু নিয়েই দুশ্চিন্তাগ্রস্ত অরু। সেদিন হৃদমাজারে সদ্য গজিয়ে ওঠা প্রণয়ের টানে কৃতিকের সঙ্গে চলে এলেও এখন মার আবার কথা মনে পড়তেই হৃদয় খামচে ওঠে অরুর। বুকের মাঝে দানা বাঁধে কষ্টরা। সেই কষ্ট প্রতিফলিত হয় ওর চোখে মুখে। অরু চুপসে থাকা মলিন মুখ দেখে কিছুটা হলেও ঘটনা আঁচ করতে পারে কৃতিক, কিন্তু ওরও তো কিছু করার নেই। অরুকে যেতে দেওয়া কিংবা ভুলে যাওয়া দুটোই পুরোপুরি অসম্ভব কৃতিকের পক্ষে। কারণ কৃতিক ভালো করে জানে অরুকে যেতে দিলে ও নিজে বাঁচবে না। তবে কৃতিক তো ভারী কঠিন হৃদয়ের মানুষ, তাই নিজের দুর্বলতাটুকু পুরোপুরি আড়াল করে একটা টিভি নিয়ে সেটাকে সেট করে দিয়েছে হলরুমের মাঝ বরাবর, নিজের গেমিং মনিটরের পাশেই। এত বড় টিভি দেখে অরু যখন শুধালো, এটা কেন এনেছেন, তখন জবাবে কৃতিক বলে, বউয়ের আঁচল ধরে বসে থাকার মতো টাইম আমার নেই, তাই সময় কাটানোর জন্য এনে দিয়েছি। আমি যখন না থাকবো তখন বসে বসে নেটফ্লিক্স দেখবি। কৃতিকের গমগমে রুষ্ট কথায় মেজাজ খিটখিটি উঠল অরুর। তবে এখন পর্যন্ত জাজিয়ে তেতো গলায় কথা বলার সাহস ওর হয়ে ওঠেনি। তাই অরু সহসাই স্বাভাবিক কণ্ঠে বলল, সময় যখন নেই তাহলে অমন মাঝরাতে রাস্তা থেকে নিয়ে এলেন কেন? কৃতিক রিমোট কন্ট্রোলটা ভালো মতো চেক করতে করতে জবাব দেয়, থাকতে পারছিলাম না, তাই তোকে দেখতে ইচ্ছে করলে হাজারটা ব্যস্ততাতেও পায়ে ঠেলে দিতে পারি আমি। তাই আমার ফিলিংস নিয়ে এত ভাবতে হবে না তোর। নিজে কেন বাংলার পাঁচের মতো মুখ বানিয়ে রেখেছিস সেটা নিয়ে ভাব। অরু আর জবাব দিল না। কৃতিকের সাথে বেহুদা তর্ক করার এনার্জি নেই ওর। মনটা বিষিয়ে আছে সেই সকাল থেকেই। তাই কথা না বাড়িয়ে গটগট করে সিঁড়ি ডিঙ্গিয়ে দোতলায় চলে গেল অরু। দোতলায় গিয়ে কৃতিকের রুমের দিকে আর পা বাড়ালো না ও, বরং উল্টো ঘুরে বিপরীত পার্শ্বে ওর আর অনুর জন্য বরাদ্দকৃত সেই আগের রুমটায় প্রবেশ করে বিছানায় গা এলিয়ে দিতেই নিঃশব্দে তলিয়ে গেল ঘুমের দেশে। অরু অন্য রুমে গিয়ে শুয়েছে। ব্যাপারটা নজরে আসতেই কৃতিকের তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে উঠল। অকস্মাৎ রক্ত টকবগিয়ে উঠল দমনির শিরায় শিরায়। এমনিতেই অরুর বিষণ্ণ মুখ আর উদাসীনতায় কৃতিকের মেজাজটা বিগড়েছিল সারাদিন। তার উপর এখন আবার অরুর এমন কাণ্ড। কৃতিকের শক্তপোক্ত চওড়া বক্ষ ছাড়া অরু অন্য কোথাও মুখ দাবিয়ে ঘুমাবে, সেটা বোধ হয় কৃতিক কল্পনাতেও ভাবতে চায় না। আর অরু কিনা একদিনের মাথায় অন্য রুমে গিয়ে শুয়ে পড়ল। কথাটা ভাবতেই ক্রোধটা তুঙ্গে উঠে এসেছে ওর। হঠাৎ বেড়ে ওঠা তীব্র ক্রোধটাকে কোনো মতে ঠোঁট কামড়ে সংবরণ করে দু আঙ্গুলে নিজের গালটা ঘষতে ঘষতে কিছু একটা ভাবল কৃতিক। অতঃপর চট করেই উঠে চলে গেল দোতলায় অরুর ঘরের দিকে। প্রকট আক্রোশ আর চরম বিরক্তি নিয়ে রুমের মাঝে পা বাড়াতেই ঘুমন্ত অরুকে দেখামাত্র পা দুটো সহসা ধীর হয়ে যায় কৃতিকের। সেই সাথে মস্তিষ্কের জ্বলন্ত ক্রোধে ভাটি পড়ে তৎক্ষণাৎ। রুমের পর্দাগুলো আগোছালো ঠেলে ধীর পায়ে ঘুমন্ত নিষ্পলক অরুর দিকে এগিয়ে আসে কৃতিক। খানিকক্ষণ সেই ঘুমন্ত মুখটা মন দিয়ে পরখ করে ওকে দুহাতে তুলে নিয়ে নিজের রুমের দিকে ফিরে যেতে যেতে হিসিয়ে কৃতিক বলে, তোর ঘুম তোকে বাঁচিয়ে দিল অরু, নয়তো আজ আমি তোর ঠিক কি হাল করতাম সেটা আমি নিজেও জানি না। আজ তুই টের পেতিস জায়ান কৃতিকের রোমাঞ্চ আদতে কতটা মারাত্মক। যেটা সহ্য করতে পারবি না তার জন্য উইশ করিস না হার্টবিট,
কষ্টটা তৈরি হবে। ওরু সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে, আর এখন রাতের শেষ প্রহর চলমান। ঘড়ির কাঁটায় ঠিক কয়টা বাজে জানা নেই ওরুর। জানার অবশ্য কথাও নয়, ও তো ঘুমের ঘোরে বুঁদ হয়ে আছে এখনও। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওরুর মনে হচ্ছে কয়েক ক্রোশ দূর থেকে কেউ ওর গলা উঁচিয়ে রাখছে। গলার আওয়াজ স্পষ্ট নয়, তাই ওরু এবার ঘুমের ভ্রম কাটিয়ে একটু সচকিত হলো। অতঃপর খেয়াল করে শোনার চেষ্টা করলো সেই দূরের আওয়াজ। এবার চোখ বুজে সুস্পষ্ট আওয়াজ ভেসে এলো ওরুর কানে। কয়েক ক্রোশ দূর থেকে নয়, বরং খুব কাছে, একেবারে কানের কাছে মুখ ঠেকিয়ে হাসকি স্বরে ডাকছে, কৃতিক, আমার ঘুম পড়ি, উঠে পড়ো। কৃতিকের তপ্ত নিঃশ্বাস আর আলতো ঠোঁটের পরশ ক্রমশই কানে গলায় এসে স্পর্শ করছে। কৃতিকের এহেন নেশা ধরানো স্পর্শে অগত্যায় ঘুম ছুটে গেল ওরুর। ও চট করে চোখ দুটো খুলে সিলিংয়ের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, কি বললেন? আবার বলুন। কৃতিক উঠে দাঁড়িয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, বলেছি অনেক ঘুম হয়েছে, এবার উঠে পড়, বের হব আমরা। ওরুর স্পষ্ট মনে আছে, কৃতিক বেশ নরম গলায় আদরে ভাষায় সম্বোধন করেছিল ওকে, অথচ এখন তার পুরোপুরি বিপরীত। তবে এসবের বাইরেও যে প্রশ্নটা সবার আগে ওরুর মস্তিষ্কে গিয়ে ঠেকল সেটা হলো, এই ভোর রাতে কোথায় যাবেন উনি? ওরুকে ভাবতে দেখে কৃতিক বলল, এখন আবার দিবাস্বপ্ন দেখা শুরু করলি নাকি? ওরু শোয়া ছেড়ে উঠে বসে শুধালো, এত রাতে কোথায় যাব? কৃতিক ওরুকে বাচ্চাদের মতো কোলে তুলে নিয়ে বাইরের দিকে এগোতে এগোতে বলল, আমি যেখানে নিয়ে যাব, যেদিকে নিয়ে যাব, যে দেশে নিয়ে যাব, ইভেন মূর্তি নিয়ে গেলেও সেখানেই চুপচাপ যাবি তুই, উইদাউট এনি কোয়েশ্চেন অর এনি ডাউট। ওরু নিজের ঝিম ধরা ঘুমু ঘুমু মাথাটা কৃতিকের কাঁধের উপর এলিয়ে দিয়ে মনে মনে বলে, করব না, কখনোই কোনো প্রশ্ন করব না, যেখানে খুশি নিয়ে যাও, শুধু এভাবে নিজের বুকের মাঝে আগলে রেখো, আমি চোখ বন্ধ করে অনুসরণ করব তোমায়, ইভেন উইদাউট এনি কোয়েশ্চেন অর এনি ডাউট। হাইওয়ে রাস্তা ধরে হাওয়ার গতিতে ছুটে যাচ্ছে ইয়ামাহা খচিত গাঢ় নীল রঙের বাইকটা। স্পিডোমিটারের গতি তখন 100 কাটা ছুঁই ছুঁই। ওরু শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে কৃতিককে। ও জানে না কৃতিক ওকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে। তার উপর ঘুমের রেশ এখনও কাটেনি ভালো করে। কি করে বা কাটবে? ভোরের আলো পুড়তে এখনও ঢের বাকি। অগত্যায় নিচের টাল সামলানোর জন্য কৃতিকের পিঠে মাথা ঠেকিয়ে জবুতবু হয়ে বসে আছে ওরু। ওর পরনে এখনও কৃতিকের কালো রঙা টি শার্ট আর 3/4। কৃতিকের পরনেও একই রঙের কেলভিন ক্লেইন খচিত টি শার্ট। দেখে মনে হচ্ছে ওরা দুজন পরিকল্পনা করেই একই রকম কাপড় পরিধান করে বেরিয়েছে, যাকে বলে ম্যাচিং ম্যাচিং। ঘণ্টাখানেকের দুর্বার রাইডিংয়ের পর বাইক এসে থামলো একটা পাহাড়ি রিসোর্টের সামনে। সুউচ্চ পাহাড়ের চূড়ায় তার অবস্থান। অন্য দিক দিয়ে এলে সোজা রিসোর্টের গেটে গাড়ি দাঁড় করানো যেত। অযথা এতখানি ঘুরে এই পাহাড়ি রাস্তার ঢালে বাইক থামানোর কি মানে আছে জানে না ওরও। রিসোর্টে টাঙানো ল্যান্টার্ন আর পেরি লাইটের কৃত্রিম আলোয় পাহাড়ের চূড়া থেকে শুরু করে আঁকামাকা রাস্তা অবধি যত দূর চোখ যায় সব কিছু ঝকঝকে পরিষ্কার। ওরু চারিদিকে চোখ বুলিয়ে কৃতিককে শোধালো, এখানে কেন নিয়ে এলেন? এখান থেকে হেঁটে হেঁটে সিঁড়ি ডিঙ্গিয়ে অত উপরে উঠতে গেলে যান বেরিয়ে যাবে, আমি পারবো না। কৃতিক নিজের হেলমেট খুলে বাকেট হ্যাটটা পরে নিয়ে তীক্ষ্ণ আওয়াজে বলল, তোকে উঠতে বলেছি আমি? ওরু মুখ কাচুমাচু করে বলল, তাহলে? কৃতিক আর জবাব দিল না ওরুর প্রশ্নের, বরং এগিয়ে এসে ওরুকে কোলে নিয়েই একে একে সিঁড়ি ভেঙে উঠতে লাগলো পাহাড়ের চূড়ায়। কৃতিকের এহেন কাণ্ডে ওরুর চোখ কপালে উঠে গিয়েছে, সেই সাথে শুকিয়ে গিয়েছে গলার তরলটুকুও। নিজের শক্ত হাতে কৃতিকের গলা জড়িয়ে ধরে জিভ দিয়ে অধর ভিজিয়ে কম্পিত কণ্ঠে ওরু বলে, এভাবে কোলে নিয়ে অত উপরে ওঠাটা রিস্ক হয়ে যাচ্ছে না? না মানে এধার ওধার হলে কিছু যদি হয়? কৃতিক ওরুর দিকে না চেয়ে পা চালাতে চালাতে জবাব দিল, মরলে দুজন একসাথে মরব, আর কোনো আফসোস থাকবে না, সেটাই ভালো নয় কি? কিন্তু আপনার তো আমাকে নিয়ে উঠতে কষ্ট হচ্ছে। কৃতিক ওরুকে এক ঝলক দেখে নিয়ে উঠতে উঠতে বলল, আমি একবারও বলেছি তোকে কোলে নিয়ে উপরে উঠতে আমার কষ্ট হচ্ছে? কৃতিকের কথায় ওরু না সূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলে, তাহলে বেশি বোঝা বন্ধ কর, নয়তো মার খাবি। কৃতিকের এহেন কথায় অভিমান হলো ওরুর। আগে সম্পর্ক যাই ছিল মানা যায়, কিন্তু এখন তো স্বামী হয়ে গিয়েছে, এখনও কিনা কৃতিক মারতে চায় ওকে? ব্যাপারটা বেশ অপমানজনক আর লজ্জার। স্বাভাবিকভাবে ওরুরও খারাপ লেগেছে, তাই দরদ দেখানোর সকল ইচ্ছেকে জলাঞ্জলি দিয়ে আর একটাও কথা না বাড়িয়ে চুপচাপ হয়ে কৃতিকের কোলে বসে রইল ওরু।
কৃতিক যখন পাহাড়ের চূড়ায় এসে অরুকে কোল থেকে নামিয়ে দেয় তখনও ভোরের আলো ফোটেনি। রিসোর্টের আবছা আলোয় অরু চারিদিক তাকিয়ে বুঝতে পারে জায়গাটা সংরক্ষিত, কিন্তু আপাতত কোনো মানুষের আনাগোনা নেই এখানে। পেছনে অবস্থিত সফেদ রঙা কটেজগুলোর ব্যাকইয়ার্ডটা বেশ সুন্দর এবং সুসজ্জিত, আর সামনে রয়েছে বিস্তৃত খোলা আকাশ। অরু যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে কয়েক কদম এগোলে গভীর খাদ। সেদিকে ভুলক্রমে উকি দিলেও পিলে চমকে ওঠে অরুর। শিরদাঁড়া দিয়ে বয়ে যায় শীতল ঠান্ডা স্রোত, অথচ সেখানে গিয়েই পা দুলিয়ে বসেছে কৃতিক। বসে থেকে আঙ্গুলের ইশারায় ডাকলো অরুকে। কৃতিকের ইশারা বুঝতে পেরে অরু নাসূচক মাথা নাড়িয়ে বলল, আমি ওখানে যাব না, আমার ভয় করছে। তাছাড়া নিচের দিকে তাকালে আমার কেমন গা গুলিয়ে ওঠে। কৃতিক খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা অরুকে আশ্চর্য কণ্ঠে শোধালো, আমি থাকতে ভয় কিসে তোর? কৃতিকের এই একটা বাক্যই যথেষ্ট ছিল অরুর আত্মবিশ্বাস ধরে রাখার জন্য। অরু জানে জায়ান কৃতিক বেঁচে থাকতে ওর শরীরে বিপদের সূক্ষ্ম আঁচও লাগতে দেবে না সে। অবশেষে সেই বিশ্বাসের দৃঢ়তা থেকে সাহসে এগিয়ে গিয়ে সাবধানে কৃতিকের গা ঘেঁষে পাহাড়ের চূড়ায় বসে পড়ল অরু। অরু বসার সঙ্গে সঙ্গে ওর কোলে মাথা এলিয়ে দিয়ে কচি ঘাসে আবৃত মাটির উপর শুয়ে পড়ে কৃতিক। কৃতিকের এহেন কাণ্ডে অরু ধরপড়িয়ে উঠে বলল, কি করছেন? খাদে পড়ে যাবেন তো। অরুর কথায় কৃতিক বাঁকা হাসিতে ঠোঁট প্রশস্ত করে, অতঃপর কোনো টু শব্দ না করেই হাত উঁচিয়ে একটানে অরুর লম্বা চুলের গার্ডারটা খুলে নেয় নিজ হাতে। সঙ্গে সঙ্গে ঝরঝরিয়ে কৃতিকের শরীরে আছড়ে পড়ল রেশমের মতো সিল্কি চুলগুলো। অরুর চুলগুলোকে নিজের বুকে জায়গা করে দিয়ে কৃতিক বলল, খোলা চুলে তোকে বরাবরই অ্যাট্রাকটিভ লাগে, আমি পাগল হয়ে যাই দেখলে। কৃতিকের কথায় অরু ভ্রু কুঁচকালো। কি প্রশ্নে কি উত্তর দিল এই লোক? নিজে বিরক্তিটুকু ঠোঁট কামড়ে সংবরণ করে অরু আবারও শুধালো, কি বলছেন এসব? কৃতিক অরুর হাতটা নিজের চুলের ভাঁজে ঢুকিয়ে দিয়ে বলল, হাত বুলিয়ে দে, ঘুমাবো আমি, কাল সারা রাত ঘুমাইনি। অরু কর্কশ আওয়াজে শুধালো, কেন ঘুমাননি? নিষেধ করেছিলাম আমি। কৃতিক চোখ দুটো বন্ধ করে জবাব দিল, তোর জন্যই তো ঘুমাতে পারিনি, নিজের রূপ দেখিয়ে আমাকে সিরিয়াস করেছিস, তোর শাস্তি হওয়া উচিত। বারে, আপনি বুঝি আমাকে খুব ঘুমাতে দিয়েছেন? গাড়ির মধ্যেই তো। কথাটা শেষ করার আগেই নিচের জিপে লাগাম টানলো অরু। কথায় কথায় কিসব বলা শুরু করেছে টের পায়নি তখন, আর এখন নিজের লাগামহীন কথায় নিজেরই লজ্জা লাগছে খুব। মনে মনে ভাবছে, শব্দ সে জায়ান কৃতিকের, ওনার সাথে দুদিন থেকে ঠোঁট কাটা হয়ে গিয়েছে আমি। ভবিষ্যতে যে আরও কত অভ্যেস জুটিয়ে ফেলবো তার ইয়ত্তা নেই। কিন্তু এখন কি করি? অগত্যায় কথা অন্যদিকে ঘুরিয়ে অরু নরম স্বরে কৃতিককে বলল, ঘুমাবেন যখন বাড়িতে ঘুমালেই তো পারতেন, কষ্ট করে এত দূর রাইড করে আসার কি দরকার ছিল শুনি? কৃতিক ঘুমো ঘুমো আওয়াজে জবাব দিল, কেন নিয়ে এসেছি সেটা একটু পরেই বুঝতে পারবি। কৃতিক ঘুমিয়েছে অনেকক্ষণ। অরু আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে কৃতিকের চুলের ভাঁজে, আর মনে মনে ভাবছে, আগে আপনার চোখের দিকে তাকাতেও ভয় করতো আমার। মনে হতো এই বুঝি ভাসা ভাসা চোখ দুটো দিয়ে গিলে খাবেন আমাকে। অথচ এখন দেখুন, পুরো দুনিয়ার আড়ালে কতটা আয়েশ করি না ঘুমিয়ে আছেন আপনি আমার কোলে। আর আমাকে দেখুন কতটা নিঃসংকোচে, কতটা যত্ন করে আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কেনই বা দেব না বলুন? আপনাকে তো আমি ভালোবেসে ফেলেছি, আপনি কি তা জানেন? অরুর মন গহীনের হাজারো সহজ স্বীকারোক্তি তখনই থেমে যায় যখন ও দেখতে পায় চোখের সামনে বিস্তৃত আকাশে কুসুম রঙা সূর্য উদয় হচ্ছে। ভোর হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় হিমেল হাওয়ায় চেয়ে যাচ্ছে শরীর, কর্ণকুহরে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির আওয়াজ, আর চোখের সামনে পুরো আকাশ জুড়ে ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে এক ফালি রক্তিম সূর্যকিরণ। কী অপরূপ দৃশ্য! এতটা কাছ থেকে আগে কখনো সূর্যোদয় দেখার সুযোগ হয়নি অরুর, এটাই প্রথমবার। তাই নিজের ভেতরের চরম উৎকণ্ঠাকে দমাতে না পেরে দুহাতে ঘুমন্ত কৃতিকের চুল খামচে ধরে খুশিতে চিৎকার দিয়ে উঠল। হঠাৎ করে চুল বেশ জোরে সোরে টান পড়ায় অকস্মাৎ লাফিয়ে উঠে বসল কৃতিক। চিৎকাররত অরুর দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে? অরু খুশিতে টলমলো চোখে আঙ্গুল উঁচিয়ে সূর্যোদয় দেখালো। কৃতিক এবার মৃদু হাই তুলে সেদিকে এক নজর তাকিয়ে চোখ ঘুরিয়ে অরুর দিকে চাইল, যে এই মুহূর্তে মুগ্ধ নয়নে ধরণী জুড়ে সোনালি সূর্যের আগমন দেখছে। আর কৃতিক দেখছে তার অরুকে। নিষ্প্রভ চোখে অরুকে দেখতে দেখতে কৃতিকের মন বলে, আমার চাঁদ সূর্য দুটোই তোর মাঝে নিবদ্ধ অরু, তোর মাঝেই তারা উদীয়মান,
আবার তোর মাঝেই তারা অস্তমান। আমি কেবল মুগ্ধ নয়নে দেখি আর ভাবি, কি অপরূপ তারা। গলে যাওয়া মোমের নিয়ন অগ্নিশিখায় তোকে প্রথমবার দেখেছিলাম আমি। সেটাই ছিল আমার দেখা সবচেয়ে অপরূপ দৃশ্য। প্রথম দেখাতেই তৃষ্ণার্ত হয়ে উঠেছিল হৃদয়টা, যে তৃষ্ণা আজও মেটেনি আমার। বরাবরই আমি স্বার্থপর, আর স্বার্থপরের মতোই তোকে অতিরিক্ত চাই। সেদিনের পর থেকে এক অষ্টাদশী ছাড়া আর কাউকে মন ভরে দেখার ইচ্ছে জাগেনি কোনো কালেই। এই জীবন আর কোনোদিন জাগবে বলে মনেও হয় না। কৃতিক সেই তখন থেকে তাকিয়ে আছে দেখে ওরও একটু ইতস্তত বনে গেল। নিজের জামা কাপড় কোনো মতে ঠিকঠাক করে মিনমিনিয়ে শুধালো, কি দেখছেন অমন করে? ওরও প্রশ্নের জবাবে কৃতিক ক্ষীণ আওয়াজে বলল, আমার সূর্যোদয়। টিনডেন্ট কটেজের জানালা দিয়ে সূর্যোদয়ের দৃশ্য স্পষ্ট। ওরও কাচের জানালা দিয়ে এখনও সেদিকেই তাকিয়ে আছে। পুরো দৃশ্য উপভোগ করার আগেই কৃতিক টেনে টুনে কটেজে নিয়ে এসেছে ওকে। ভারী নির্দয় আচরণ, কিন্তু এ মুহূর্তে ঝগড়া করার মতো সময় নেই ওর হাতে। ও পুরোটা দৃশ্য ঠিকঠাকভাবে দেখতে চায়, তাই কটেজের জানালা দিয়ে আপাতত উপভোগ করছে সাদামাটা সূর্যোদয়। কিন্তু এই মুহূর্তে বোধহয় সেটাও সহ্য হলো না নির্দয় কৃতিকের। ও কোনোরূপ আওয়াজ না করেই এগিয়ে এসে হাট করে লাগিয়ে দিল জানালাটা। এবার বিরক্তিতে চিড়বিড়িয়ে ওঠে ওরও। নিজের রাগটাকে কোনোভাবে দমাতে না পেরে তেঁতো গলায় কৃতিককে বলে, কি সমস্যা? অরুর কাঁধের উপর নিজের চিবুক ঠেকিয়ে কৃতিক হিসিয়ে জবাব দেয়, আমার এই টি শার্টটা তোর পরনে বিশ্রী লাগছে অরু, খুলে পেলি? কৃতিকের কথায় অরুর গলা শুকিয়ে এলো। ঠান্ডার মাঝেও হাতের তালু ভিজে উঠল তপ্ত ঘামে। লজ্জায় কথা আটকে আসছে, তবুও নিজের মধ্যে একটু মেকি গাম্ভীর্য ধরে রেখে কথা ছড়ে ওরও, কেন? আপনিই তো কাল বললেন যে আপনার জামা কাপড়ে আমাকে মারাত্মক লাগে। কৃতিক নিজের বলিষ্ঠ হাতে অরুর পরনের টি শার্টটা টেনে খুলতে খুলতে হাসকি স্বরে বলল, কাল পরার পরে মারাত্মক লেগেছে, আর আজ খোলার পরে। ডিপেন্ডস অন মাই মুড বেবি। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আজ 4 দিনের মাথায় আবারও সান ফ্রান্সিসকো ফিরে যাচ্ছে ওরও। কৃতিক নিজে ড্রাইভ করে এগিয়ে দিয়ে আসছে ওকে। ওদিকে মনের মাঝে একরাশ ভয় আর দ্বিধা আঁকড়ে ধরে আছে ওরকে। মা আর আপার মুখোমুখি হলে ঠিক কী রকম লঙ্কাকাণ্ড বাঁধিয়ে বসবে তারা, তা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। কিন্তু পাশে বসা কৃতিকের গম্ভীর মুখটা দেখে আপাতত সেসব ভাবতে ইচ্ছে হলো না ওর। গত 2 ঘন্টার পিনপতন নীরবতা ভেঙে কোনো মতে হৃদয় সাহস সঞ্চার করে ওরও কৃতিককে শুধালো, কবে ফিরবেন? কৃতিক স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে জবাব দিল, খুব শীঘ্রই। অরু হাসূচক মাথা নাড়িয়ে আবারও শুধালো, আপনি একাই যাচ্ছেন? না, প্রত্যয়ের সাথে যাচ্ছে। অরু মুখ কাঁচুমাচু করে বলল, আমাকে নিয়ে গেলে হতো না? কৃতিক অরুদের ভবনের সামনে এসে অকস্মাৎ ব্রেক কষে বলল, তোকে নিয়ে যেতে পারলে আমার চেয়ে হুঁশিয়ার বোধ হয় কে হতো না অরু, কিন্তু সেটা সম্ভব নয়। মিডিয়ার ধারে কাছেও আমি তোকে অ্যালাউ করব না। অরু অগত্যায় হাসূচক মাথা নাড়িয়ে শুকনো মুখে গাড়ি থেকে নেমে গেল। কৃতিকও নামলো ওর সাথে সাথে। কৃতিককে নেমে আসতে দেখে ওর শুধালো, আবার নামতে গেলেন কেন? আপনার ফ্লাইট মিস হয়ে যাবে তো। কৃতিক পকেটে হাত গুছে অন্য হাতে অরুর ঘাড় টেনে নিজের দিকে নিয়ে এসে কাতর কণ্ঠে বলল, একবার তুমি করে ডাক, তারপরে চলে যাচ্ছি। কৃতিকের কথায় ওর শুষ্ক ঠোক গিলে ওর গলাটা দুহাতে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, ফিরে আসুন, তারপর সব আবদার মেটাবো, প্রমিস। কৃতিক ব্যথাতুর হাসল, অতঃপর ক্রোধিত সুরে বলল, তোর মাকে ম্যানেজ করা না করা একান্তই তোর ব্যাপার, বাট আমি ফিরে এলে আমার সাথে আমার বাড়িতে ফিরবি, দ্যাটস মাই অর্ডার। ওরও হাসূচক মাথা নাড়ায়, ওকে আশ্বস্ত করে বলে, বুঝেছি, এখন যান। কথা শেষ করে সামনের দিকে এগিয়ে যায় ওরও। কৃতিক এখনও শেখায় দাঁড়িয়ে আছে। এতক্ষণ ধরে নাকের আশেপাশে মোমো করতে থাকা বনফুলের মেয়েলি সুঘ্রাণটা অরু যাওয়ার সাথে সাথে কেমন মিলিয়ে যাচ্ছে। অরুর হঠাৎ দূরত্বে কৃতিকের কেমন দম আটকে আসছে। ব্যথায় ভরে উঠেছে হৃদয়টা। নিজের অজান্তে হাত চলে গিয়েছে বুকের বাঁ পাশে। আজ এই মুহূর্তে জীবনে প্রথমবার কৃতিক অনুভব করলো ওর হার্টবিট ফেল করছে, ক্রমশ হৃদয়স্পন্দন গতি হারাচ্ছে। ওর প্রতি অ্যাট্রাকশন তো নতুন কিছু নয়, তাহলে নতুন করে এই সুপ্ত অনুভূতি কোথা থেকে উদয় হলো? কৃতিক চোখ বন্ধ করে কিছু একটা ভাবল। তার পরক্ষণে গলা উঁচিয়ে স্পষ্ট আওয়াজে বলে উঠল, অরু, আই লাভ ইউ। কৃতিকের বলা ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা শব্দে পা দুটো অকস্মাৎ থমকে গেল ওর। সামনে পা বাড়ানোর শক্তি নেই আর। পুরো শরীর মন চেয়ে গিয়েছে অজানা বৈদ্যুতিক শিহরণে।
হৃদয়ের কানায় কানায় টইটম্বুর হয়ে উপচে পড়া অনুভূতির জোয়ার, গলায় আটকে আছে তীব্র কান্নার রেশ। ও আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারল না এক মুহূর্ত। তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল কৃতিকের বুকে। একবার, দুইবার, তিনবার কৃতিকের আঙ্গুলে চাপ দিয়ে কিছু একটা সংকেত বোঝালো। অতঃপর গলা খাদে নামিয়ে রিনটিনে আওয়াজে বলল, আমিও তোমাকে ভালোবাসি জায়ান কৃতিক, খুব ভালোবাসি। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।